আপনি বলছেন 5ই আগস্টের পরে সবাই তার তার জায়গা থেকে মতবাদ প্রকাশ করতে এবং সেটাকে স্থিতিশীল করতে বা এস্টাবলিশ করার জন্য নেমেছেন, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে সহিংসতা হয়েছে, দেখেছি মব কালচার হয়েছে, অন্তর্বর্তী সরকারকে সেটা ফেস করতে হয়েছে। তো সেই মতবাদ নিয়ে, বিশ্বাস নিয়ে তো সবাই নির্বাচনেও প্রবেশ করলো বা নির্বাচনের ফেজে প্রবেশ করলো। তাহলে কি আপনি দেখেন যে নির্বাচনকে, আপনি যদি ধরেন এই সময়টাকে শুধু তুলনা করেন শুধু সাদা চোখে, কোনো ডেটা লাগবে না। জি, আপনি প্রথম কথা হচ্ছে যে একটা অভ্যুত্থান পরবর্তী সময় ইমানসিপেটরি ভায়োলেন্স বলে একটা বিষয় থাকে। এই যে মানুষের কিছু ক্ষোভ তৈরি হয় ইমিডিয়েট, ধরুন অভ্যুত্থানের সময় প্রচুর মানুষ আহত হয়েছে, আক্রান্ত হয়েছে, নিহত হয়েছে, খুন হয়েছে, তাই না? এটার একটা সামগ্রিক জেদ, ক্ষোভ এটা থাকে। এইটা কোনো দেশে দেশে দেখা গেছে 2 বছর পর্যন্ত কন্টিনিউ করেছে, এরকম হয়। তো আমাদের এখানে যদি আমরা বিবেচনা করি ইমিডিয়েট আফটার আগস্ট 5 যেই ধরনের মানুষের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেছে, সেটা কি এখন পর্যন্ত এক্সিস্ট করে না। আমরা তো ধরুন মাজারের কথা যদি বলেন, এখন আমরা আলাপটা করি যে মাজারে হামলা, মাজার ভাঙ্গা, কিন্তু এরপরে যে একটা সুনির্দিষ্ট মামলা হওয়া, সেই ঘটনায় গ্রেফতার হওয়া, এগুলিকে আমরা সাধারণত ওভারলুক করি। ধরুন মাজারে একটি হামলা হয়েছে, সেটা যদি একজন মিডিয়া কর্মী হিসেবে আমরা বলি, হামলার ঘটনাটাকে আমরা যেভাবে প্রকাশ করবো, ওই ঘটনায় 1 জন 2 জন 3 জন গ্রেফতার হওয়া, সেটা প্রকাশ করি না সাধারণত। আবার আপনি কিন্তু সময় গেছে, বিষয় বদলেছে, কিন্তু মব কালচার নিয়ে তো সবসময় আলোচনায় থেকেছে, আলোচনায় আছে, আলোচনায় তো হয়েছে। আলোচনাটা কখনো কখনো আলোচনার জারি রাখার জন্য নানান ধরনের মেকানিজম কাজ করে। আচ্ছা আচ্ছা, এখন দেখুন, ধরুন মব কালচার, মবই হয়েছে, সেই মবটা কি 5 আগস্টের পরের সময় ধরে যেরকম হয়েছে এখন সেই অবস্থায় আছে? নেই তো। সমাজে তো ইমিডিয়েট আমাদের চ্যালেঞ্জ ছিল একটা স্থিতিশীল অবস্থা, আইন শৃঙ্খলা, এটাকে একটা স্টেবল জায়গায় নিয়ে আসা। এটা তো খুবই চ্যালেঞ্জিং ছিল। সেটা সরকার আনতে পেরেছে আমার তো মনে হয় ডেফিনেটলি, আদারওয়াইজ তো এই নির্বাচনের প্রচারণার সময় যা হতো সেই বাস্তবতা তো নেই। এখন মানুষ তো পজিটিভলি রেসপন্স। ফয়েজের সাথে এখানে আমি একটু ডিফার করি, আমি শুধু একটি উদাহরণ দিই। আপনি নিশ্চয়ই আপনি দেখেছেন, আমরা সবাই দেখেছি, প্রথম আলোতে যেদিন আগুন দেওয়া হলো, আগুন দিয়ে ফেসবুকে ঘোষণা দিয়ে ডেলি স্টারে গেল, আপনার আমার অনেক সহকর্মী প্রায় 5 ঘন্টা ছাদের উপর ছিল, নিচে যারা মব সৃষ্টি করেছে, যারা আগুন দিয়েছে তারা নিচে বসে আছে, উপরে যারা তার বুঝতে পারছে না যে তারা আদৌ নামতে পারবে কিনা। বাট আমরা দেখলাম যে সেখানে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিলেন, আমার মনে হয় যারা আক্রমণ করতে এসছে তাদের চেয়ে কম না, খুব বেশি কম না। না, দেখেনিটলি আমি এগ্রিড আপনার সঙ্গে, এখানে কোনো দ্বিমত নেই। প্রথম আলো ডেইলি স্টারের পার্টিকুলার ঘটনায় এখানে অনেকের নিষ্ক্রিয়তা পরিলক্ষিত হয়েছে। এর অনেকগুলি কারণ ওনারা ব্যাখ্যা করেছেন, কিছু কিছু লেজিটিমেট রিজন রয়েছে। কিন্তু আপনি দেখুন এই ঘটনায় মামলা হওয়া এবং এর সঙ্গে জড়িত থাকার কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, এটা আনফরচুনেট, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ব্যবস্থা নেওয়া হয়েছে জানি না, কিন্তু ডেফিনেটলি এখানে 30 জনের অধিক ব্যক্তি গ্রেফতার হয়েছে এই মব তৈরির সঙ্গে যারা সম্পৃক্ত ছিল। এই জন্য আমি বলছিলাম যে দেখুন, আমরা ঘটনাটা আমাদের শকড হই। ধরুন প্রথম আলো ডেইলি স্টারে যেটা বলেছেন, আপনার পরিচিত কত সহকর্মী সেখানে আটকা পড়েছে, এটা আমাদের জন্য খুবই শকিং, কোনো ডাউট নাই। অ্যাট দ্য সেম টাইম সরকার কিন্তু এই ঘটনায় যারা জড়িত তাদের একটা বড় অংশকে আইনের আওতায় নিয়ে এসেছে, তারা অনেকেই এখন জেলে আছে। এটা হচ্ছে রিয়েলিটি। এখন এই সমস্ত জায়গা থেকে বললে, ধরুন আপনি একটা নিউজ দেখলাম এক জায়গায়, আপনি মব পার্টিকুলার ওয়ার্ডটা বলেছেন না, এটার কারণে বলছি, একটা নিউজ দেখলাম এক জায়গায় যে পুলিশ একটা এলাকায় একজনকে অ্যারেস্ট করতে গেছে, সে পুলিশকে ভুয়া পুলিশ বলে এলাকার মধ্যে প্রচারণা করেছে। তখন ভুয়া পুলিশ মনে করে মানুষ এসে ওই যাকে ধরা হয়েছে তাকে ছিনিয়ে নিয়ে গেছে। তো এখন এই যে মব শব্দটা অনেক পপুলার হয়ে উঠলো, আপনি এটার কি ঘটনা ঘটলো? এখানে নিউজ পেপারে লেখা হলো যে পুলিশকে ভুয়া পুলিশ বলে আসামি চিৎকার, মব এসে মব সৃষ্টি করে আসামিকে ছিনিয়ে নেওয়া হলো। আপনি বলেন এটা কি বাংলাদেশে প্রথম ঘটলো? এরকম বহু ঘটে, এটা বহু ঘটে, কিন্তু কোনো ক্ষেত্রে কি আর আমরা মব বলেছি? সো কখনো কখনো আমাদের কিছু রেসপন্সিবিলিটি থাকে। আমি কোনোভাবে এই সংঘবদ্ধ অপরাধ চক্রকে কোনোভাবে সমর্থন করছি না, এটা কোনো অবস্থাতেই কোনো বিবেচনাতে জায়েজ না, কিন্তু এট দ্য সেম টাইম আমরা রেসপন্সিবিলিটির জায়গা থেকে কখনো কোনো ওয়ার্ডগুলিকে সুন্দর এই ট্রেন্ড বলে উৎসাহিত করে ফেলি। আচ্ছা ঠিক আছে, তারপর সহিংসতার কথাও বললে, এই 12 ফেব্রুয়ারি নিয়ে অন্তর্বর্তী সরকার কতটুকু প্রস্তুত? আমি বলেছি আপনাকে শুরুর দিকে, বিশেষ করে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে, তারও একটা শুরুর দিকের আলোচনায় যেটা বলেছি, 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে সর্বোচ্চ খারাপ পরিস্থিতির জন্য সরকারের প্রস্তুতি আছে।
এবং আমরা মনে করি সর্বোচ্চ খারাপ প্রস্তুতির জন্য যে প্রস্তুতি থাকবে সেটার মধ্যে দিয়ে একটা সর্বোচ্চ ভালো নির্বাচন আসা সম্ভব। এই সর্বোচ্চ খারাপ পরিস্থিতির প্রস্তুতি আছে বলেই আপনি এখন পর্যন্ত পুরোপুরি আজকে পর্যন্ত অ্যাটলিস্ট, কালকে কি হবে আমরা বলতে পারি না, প্রস্তুতিটা রাখতে পারি, এখন পর্যন্ত একটি শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার প্রচারণা সারা দেশে চলছে। জনাব ইলিয়াস খান, কিছু যোগ করবেন? আমরা চাই যে একটি ভালো নির্বাচন হোক, এবং ভালো নির্বাচনের বিকল্প নেই কিন্তু, কারণ আপনার যদি গণতন্ত্রের উত্তরণ ঘটাতে হয় তাহলে কিন্তু নির্বাচনের বিকল্প নেই। নিশ্চয়ই। আর মারামারি ধরাধরি এগুলো অতীতেও হয়েছে, আমি আশা করতে চাই সামনে না হোক, বাট যদি টুকটাক হয়ও নির্বাচনটি উঠিয়ে নেওয়া উচিত, কারণ নির্বাচনের উপর কিন্তু অনেক কিছু ঠেকে আছে। নির্বাচন যদি সুষ্ঠুভাবে হয়ে যায় আমাদের দেশটিকে নতুন করে আবার চলতে শুরু করবে বলে আমি বিশ্বাস করি। কারণ গত 15.5 বছরের দেশটাকে যেভাবে পিছিয়ে দেওয়া হয়েছে তার থেকে যদি সামনে এগোতে হয় একটা নির্বাচনের কোনো বিকল্প নেই।